নিজের সাথে মুখোমুখি বসা মানেই তো পরমেশ্বরের সঙ্গে মুখোমুখি বসা। ভবরোগ বৈদ্য। নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। ঠাকুর নির্জন শব্দটা কোট আন কোট ইউজ করেছেন। হ্যাঁ, এই নির্জন শব্দটা মানে যেখানে নিজন, হ্যাঁ, মানে যেখানে কোনো জন নেই। সমস্তগুলোই আসলে আমাদের ছড়িয়ে থাকা মনগুলোকে তুলে তুলে এনে একটা একদমই, জায়গায় নইলে করা। পুজো শুরুর আগে এতটা সময় যাচ্ছে কেন? মানে সংসার সমুদ্রে কাম ক্রোধটাকে কুমির বলছেন। আবারও আমি আর মহুয়া চলে এসেছি আপনাদের কাছে, আর আজ আমাদের হাতে আছে কথামৃত। একেবারে শুরুতেই আমরা যে জায়গাটায় পড়ব আজকে, আমরা দেখছি যে ঠাকুর আছেন, জাহাজে করে যাচ্ছেন, এবং সেখানে কেশবচন্দ্র সেন এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তরাও রয়েছেন, সকলে মিলে রয়েছেন। এবং সেখানে যেতে যেতে তিনি তাদেরকে এমনি এমন এমন কথা বলছেন যে ব্রাহ্ম ভক্তরাও এই কি বলবো শাক্ত পূজারীর কথা শুনে চুপ করে বসে আছেন এবং স্পিচলেস তারা, এবং নানান প্রশ্ন উঠে আসছে খুব স্বাভাবিকভাবেই। তো ঠাকুর একটা কথা জায়গায় বলতে বলতে বলছেন যে জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন, সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো, এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। এবং আবারও সেই বিখ্যাত উক্তি, লোকে মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। আবারও উনি বলছেন যে নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর বিশেষ করে কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ, যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, প্রথম দিকে তাকে বেড়া দিতে হয়, এবং তারপর গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না, তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিচ্ছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকেই ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, যোষিত সঙ্গ। তাই নির্জনে তার চিকিৎসা দরকার। ভবরোগ বৈদ্য। ভবরোগ। এখানে আমরা একদম এই বিষয়ের আলোচনাতে আসব। তুমি কি বুঝলে, আমি কি বোঝার চেষ্টা করলাম, কি নিয়ে চলবে। কিন্তু একটা জিনিস দেখো মহুয়া, আমার বলতে বলতেই মনে হলো, এই যে বলছেন না যে নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়, আমরা আজকের দিনে যেটাকে একটু খাটো করে হলেও অন্তত মি টাইম নাম দিয়েছি। তুমি ভগবানের কথা যদি নাও ভাবো, মানে আমি বলছি রিলিজিয়ন গড, সেটা যদি নাও ভাবো, কিন্তু আমরা আজকের দিনেও এটা এসে বুঝতে পারছি যে এই প্রচণ্ড দৌড়ের মধ্যে আমাদের একটু আগেই কথা হচ্ছিল যে আমাদের থেকে অনেক ছোট ছোট ছেলেপিলার এখন সব কিছু ভুলে যাচ্ছে। তুমি বলছো না যে ও ভুলে যায়, আমিও ভুলে যাই, কিন্তু ও ভুলে, কিন্তু সে তো অনেক ছোট তোমার থেকেও আমাদের থেকেও। এই যে ভুলে যাওয়া মানে তারা কতটা, তাদের মাথা মন কতটা ওভারলোডেড হয়ে আছে। এবং সেই কারণেই একটা শব্দ আমরা নিজেরা ইনভেন্ট করলাম যে মি টাইম, মানে এই সময়টা ইনভেন্ট করলো মি টাইম, যে এটা আমি একদম নিজে। এবং নিজের সাথে মুখোমুখি বসা মানেই তো পরমেশ্বরের সঙ্গে মুখোমুখি বসা, যদি আমরা সেটা অতটা তলিয়ে যেতে চাই। এবং যদি আমরা ধরে নিচ্ছি যে আমরা নিজেদের সাথেই মুখোমুখি বসছি, যদি আমরা সেটাই বসি, তবু তো আমার মনটা চারিদিক থেকে ছড়িয়ে পড়া থেকে একটু তুলে এনে নিজের কাছে একটা জায়গায় করছি বলো। এবং এই প্রসিডিওরটা কবে বলে গেছেন উনি। কিন্তু ঠাকুরের এই নির্জন বাস, যেটা তুমি বললে মি টাইম, ঠাকুরের এই নির্জন বাসের সঙ্গে সেটা তফাৎ আছে। কীরকম তফাৎ? ধরো যাকে সারাদিন ধরে অফিসের কাজ করতে হয়, কোনো জটিল হিসাব নিকাশ করতে হয়, তার কাছে মি টাইম মানে বসে বসে সে হয়তো ছবি আঁকে,
মানে আচ্ছা, তার হ্যাঁ। যেটা নেশা, আচ্ছা, আচ্ছা, বসে আচ্ছা, বসে হ্যাঁ। সে ছবি আঁকে। ওইভাবে হবে, হ্যাঁ। আবার যে ধরো সারাদিন ধরে রান্না করে, মানে রান্নাটা যার জীবিকা বা পেশা যেটাই হোক, তার হয়তো গাছ করার নেশা। এবার সে যদি আধ ঘন্টাও সময় পায়, সে ছাদে বসে তার ফুলের টবে সে গাছ করছে। আচ্ছা, এইগুলোকে কিন্তু আজকালকার জেনারেশন, মানে যারা মি টাইম বলে, তারা কিন্তু ওইটা বোঝে। আর তুমি যেটা বলছো মি টাইম মানে নিজের মুখোমুখি বসা, না, ওটা মানে মি টাইমের আমি জানি না, নিশ্চয়ই কেউ করে না, জেনে তো বলা ঠিক না, কিন্তু নর্মালি যেটা দেখা যায় তুমি বলছো এটা মানে যে মি চলতি টাইম ধারণা। মানে একটা সেলফ রিয়েলাইজেশন, বা নিজের মুখোমুখি আমি আয়নার সামনে একটু দাঁড়াই, সেটা আমার মি টাইম। না, সেটা নয়। তার কারণ এই মি টাইম শব্দটা ভীষণভাবে পাশ্চাত্যের, এটা আমাদের শব্দ নয়। আমরা যেটা এখন বলি নিজেকে নিজে সময় দেওয়া, সেটা নিজেকে নিজে সময় দেওয়া মানে নিজের হ্যাবিটকে নিজে সময়, বা নিজের হবিকে নিজে সময় দেওয়া। মানে তুমি বলছো যে আমরা সারাদিনে যে কাজটা নিজের মতো করে করতে পারছি না, নিজে ভালোবাসি তেমন কাজটা করার জন্য ওই কাজটা। কারণ আমি ধরো মানে এটা আমারও হ্যাবিট, আমি ধরো 10 মিনিট কোথাও থেকে সময় পেলাম, বা ওই সময় চুরি করে একটু চলে এলাম, ওই এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বই নিয়ে 3টে পাতা উল্টে দিলাম যে বইটাতে কি আছে। যেহেতু আমার হবি, মানে ওইটা আমাকে টানে। আচ্ছা, তো ওইটা আমার কাছে ওই 10টা মিনিট আমার হয়তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ওই 10টা মিনিট আমার মি টাইম। আচ্ছা, সেটাও একটা মানে মি টাইম বলতে যেটা বোঝায় নর্মাল সংজ্ঞায়, যে আমি যেটা করতে চাই কিন্তু করতে পারি না, ওইটা নিজেকে নিজে সময় দেওয়া, মানে নিজের পছন্দের কাজকে নিজের সময় দেওয়া। কিন্তু মাইন্ড ইট, আমরা কাজ থেকে সরতে পারছি না, একটা কাজ থেকে সরে আরেকটা কাজে জুড়ছি। আচ্ছা, আচ্ছা, না আসলে একদম নির্জন, মানে ঠাকুর নির্জন শব্দটা কোট আন কোট ইউজ করেছেন। এই নির্জন শব্দটা মানে যেখানে নিজন, মানে যেখানে কোনো জন নেই। এবার জন নেই মানে কিন্তু শুধুমাত্র মানুষ দিয়ে জনটা ইন্ডিকেট করলে হবে না, কর্মও কিন্তু এখানে একটা ওই জনের মধ্যেই পড়ছে, চিন্তাও কিন্তু জনের মধ্যেই পড়ছে। এইগুলো কোনোটা একটাও থাকবে না। নির্জন মিন্স সামথিং কল শূন্যতা, সাইলেন্ট। আচ্ছা, তো তুমি বলছো মি টাইম মানে ওটা নয়, মি টাইম মানে আচ্ছা মানে এই ধারণাটা আরেকটু আরো উপরে। কারণ নির্জনের ইংলিশ তুমি যেভাবে ভাবছো মি টাইম মানে শুধু আমার সময়, আমাকে দেখার সময়, সেটা না। মি টাইম মানে একটা কাজ থেকে সরে তুমি আরেকটা কাজে ঢুকছো। আচ্ছা, আচ্ছা, ধরো তুমি কবিতা নিয়ে সারাদিন থাকার সময় পাও না, সারাদিন ধরে ব্যবসার কাজে তোমাকে ব্যস্ত থাকতে হয়, তুমি রাতের একটা প্রহর যেখানে তোমাকে কেউ জ্বালাবে না, আচ্ছা ঠিক আছে কাজটা একটু সরিয়ে রেখেও আমি একটু কবিতার বইটা দেখি, সেটাও তো একটা কাজ না। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, এখানে মানে নির্জন মানে মানে শুরুটা হচ্ছে কিন্তু নেগেটিভ দিয়ে নেই। বুঝতে পারি। তুমি বলছো মি টাইম মানে আসলে যেখানে নিজের পছন্দ মতো মানে কিছু এক্সিস্ট করছে তা না, কিন্তু দিয়ে শুরু হচ্ছে কথাটা, মিন্স নেই, মানে যেখানে কোনো জোন নেই, জোনের মধ্যে কাজ, মানুষ, চিন্তা সব একদম। এবারে এই নির্জনতাটা সবসময় যে ঠাকুর, দেখো এই কথাটা কিন্তু শুরু থেকে শেষ অবধি 5 খণ্ড কথামৃতে বহুবার পাবে ঠাকুর। এই যে চারা গাছ মানে ফুটপাতে চারা গাছ বেড়া দেওয়া, এটা বহুবার ঠাকুর বলছেন। সেই মাস্টারমশাইকে প্রথম দেখার সময় থেকে ঠাকুর বলে যাচ্ছেন, এবং এই উদাহরণগুলো কি সাংঘাতিক বাস্তব, এটা এতবার রিপিট করছেন, এবং এই ঘটনাটা আজও ঘটছে। এবং তুমি যেই মুহূর্তে, যেটা আমরা সবসময় বলি যে আমরা পুরো ছবির মতো বুঝতে পারি, আগে যখন খুব ট্রান্সপ্লান্টেশন হতো, যে একটা বৃক্ষ একটা প্রাণ এরকম যে হতো, তখন সত্যি মনে করে দেখো ওই সবুজ রঙের বেড়া দিয়ে ঘিরে থাকতে হতো না, বেড়া দিয়ে ফুটপাতের ওপর বেড়া দিয়ে একটা চারা মানে বৃক্ষরোপণের পর বেড়া, হ্যাঁ আমরা দেখেছি তো, যে একটা সুন্দর দেখতে একটা কালারফুল, ওইখানে নিজের মনটাকে ফেলে দিচ্ছেন গিয়ে একেবারেই। মানে এবং ঠাকুর এই কথাটা, যে কথাগুলোর ওপর তিনি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি, এটা গোটা কথামৃত খুঁজলে বোধহয় এরকম 10টা কথা পাবে খুব বেশি হলে, যেটা এতবার রিপিট করেছেন। তার মানে 5 খণ্ড কথামৃতে এতগুলো কথার মধ্যে হয়তো 10টা কথা যেটা মানে লাগাতার রিপিট করে যাচ্ছেন ঠাকুর। তার মানে ওই কথাগুলোর উপর তার গুরুত্বটা অনেক বেশি দিচ্ছেন। তার মধ্যে এই কথাটা, প্রথম কথা, যে ফুটপাথে চারা গাছ দেখেছো, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, কিন্তু গুড়ি মোটা হয়ে গেলে হাতি বাঁধলেও কিছু যায় আসে না। তার আমাদের এই যে বলেন একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয়, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। শুরুতে সিঁড়িতে নাচা যায় না, ঠাকুর পরিষ্কার বলছেন, ছাদে উঠে যত খুশি নাচো, সিঁড়িতে নাচলে পড়ে যেতে হয়। মানে যে সময় বা আমরা যে
আমরা যখন যাচ্ছি কোথাও একটা পৌঁছানোর জন্যে, তখন সেইখানে যদি আমরা বেশি এদিক ওদিক করি, মানে কেন সবই তো নারায়ণ, কেন সবই তো এই, মানে ঠাকুর তো বলেছেন, সেটা আসলে যখন ওই দৃষ্টিটা খুলবে সেটা সেই সময়ের জন্যে। ঠাকুর কি করছেন, ঠাকুর শুরুটা বলছেন, শেষ বলছেন, মানে ঠাকুর একদম টানা বলে যাচ্ছেন যে কোথায় পৌঁছলে কি হবে। কিন্তু আমরা যদি শুরুতেই শেষটা ধরে বসে থাকি, তাহলে তো শুরুই হবে না, মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তো যে কারণে ঠাকুর দেখবে এইটার সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে আরও বলছেন যে কালীঘাটে গিয়ে কাঙালি বিদায় হয়ে গেল, কালী দর্শন আর হলো না। কেন? আমরা তো শিব জ্ঞানে জীব সেবা করছি, কিন্তু শিব জ্ঞানে জীব সেবার আগে তো শিব লাগবে, জ্ঞান লাগবে, জীব বোধ লাগবে, তারপর সেবা কাকে বলে জানতে হবে। আমরা মানে আমাদের এটা হচ্ছে আমরা খুব বড় বড় কথা শিখে ফেলি তো, এবং সেইগুলো দিন রাত আওড়াতে থাকি। ঠিক। তো এই নির্জন, মানে যেখানে কেউ নেই, কোনো জন নেই, কোনো চিন্তা ভাবনা, মানে কোনো স্পন্দন নেই যেখানে, সেইটা সবসময় যে নির্জন জায়গা যদি আমরা নাও পাই, ঠাকুরের সময় না জীবনের এতটা ব্যস্ততা ছিল না। হ্যাঁ, সময়টা অন্যরকম ছিল, সময়টা ছিল, জীবনের এতটা ব্যস্ততা ছিল না। আজকের জীবনেও আমরা চাইলে পাবো, আমরা চাইলে পাই না এরকম হতে পারে না। ধরো ছুটির দিনে 2 ঘন্টা, কারণ ঠাকুর তো দিন বেঁধে দিচ্ছেন না, ছুটির দিনে 2 ঘন্টা ইজিলি পাওয়া যায়, ছুটি নিয়ে 2 দিন ইজিলি পাওয়া যায়। এখনো অনেক মানুষ আছেন আমি জানি যে যারা এরকম ছুটি নিয়ে এদিক ওদিক সরে যান, তো তারা সেটা করছেন, মানে এই প্র্যাকটিসটার মধ্যে আছেন। কিন্তু যখন পাওয়া যায় না, বা এই নির্জন হওয়ার আগে, আমি ধরো গিয়ে দীঘা কিংবা পুরী কিংবা কোনো একটা এসো না, মানে যাই নির্জনে গেলাম, কোথাও যেতেই পারি, তো সেইখানে গিয়ে জাকিয়ে বসলাম, গুছিয়ে প্ল্যানটা করলাম, নির্জনের প্ল্যানটা হলো, হতেই পারে। তো সেইখানে গিয়ে ধরো সবই বসলাম, কিন্তু মনের মধ্যে করে সংসার গেল, তাতে তো হবে না। অ্যাকচুয়ালি নিজের মনটাকে আগে নির্জন করতে হবে। নির্জন মনটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি যত কোলাহলের মধ্যেই থাকো না কেন, তুমি নির্জন। পরিষ্কার গোটা গোটা হরফে 3টে শব্দ লিখে গেছেন, কোণে মনে বনে, আর তো কোথাও দরকার পড়ে না একেবারেই। মানে যদি নিজেকে না পুরোপুরি তুমি বা আমরা, মানে নিজেকে না পুরোপুরি যদি খালি করতে পারি, উইথড্র করতে পারি, তাহলে যেখানেই যাই খানিকটা পরে মনে হবে যে এই সময়টা এলাম, বাড়িতে না কলের মিস্ত্রিটা এই সময় আসার কথা ছিল, মনে হতেই পারে যে পিছুটান, কারণ পিছুটান তো মায়া। এই সময় জানো একটা কথা মনে পড়লো, সেটা হলো আমরা আগে বাংলা সিনেমায় খুব দেখতাম, দেখবে যে একজন বয়স্ক মহিলা, হয়তো স্বামী নেই, তিনি একটা ঘরের কোনায় বসে একটা পুটলির মধ্যে মন্ত্র জপ করছেন, মালা জপ করছেন, আর করতে করতে হঠাৎ ওটা করি, একদম এই কথাটা হয়তো আমরা ঠিক এই দৃশ্যটা এখন দেখি না, কিন্তু মনটা এই রকমই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তুমি এখনো দেখবে, আচ্ছা, বৃন্দাবনে যাও, ও আচ্ছা, মানে যেখানে মালা জপের এটা আছে, আগে যেমনি ঘরে ঘরে এই বিধবা মহিলার এগুলো করতেন, এখন ওই ব্যাপারটা নেই, কিন্তু মানে যেখানে এই মালা জপের ব্যাপারটা আছে, তুমি সেখানে যাও, সেখানে গিয়েও দেখবে ওই রকম, মানে হাত দিয়ে, তখন মুখে কথা বলা বারণ, ওই ঝুলি শুদ্ধ হাত তুলে এদিক ওদিক দেখিয়ে দেয়। ঠাকুরের কথা মৃতে আছে যে ওই ঠাকুর ঘরে বসে ফল কাটছে বা ফুল গোছাচ্ছে, চন্দন ঘষছে, সেই সময় যত কথা, ওমা তো অমুক মেয়েটার সঙ্গে তো ছেলের বিয়ে দিলি কেন রে, এই করলি কেন রে, ঠাকুরের কথা মৃতে আছে, যেন সমস্ত কথা ওই সময় বলতে হবে। আসলে আমরা অনেক আগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম মহুয়া, যে পুজো শুরুর আগে এই যে চন্দন বাটা, ফুল গোছানো, পুষ্পপত্রটা সাজানো, বরণডালা সাজানো, যে পরপর নৈবেদ্যর সমস্ত কিছু রেডি করা, সে চালটাকেও তো এটা ঘি দিয়ে মাখিয়ে যে সুন্দর করে করা, ছোট ছোট করে অল্প অল্প করে, এই যে সমস্তগুলোই আসলে আমাদের ছড়িয়ে থাকা মনগুলোকে তুলে তুলে এনে একটা জায়গায় একদমই। নইলে পুজো শুরুর আগে এতটা সময় যাচ্ছে কেন, মানে এতটা উপচারের জন্য যাচ্ছে কেন, প্রস্তুতি একদম। মানে আমি দুম করে গিয়ে তো এমবিএ পরীক্ষায় বসে যেতে পারবো না, একটা তো পড়াশুনো, তার আগে তো একটা প্রস্তুতি দরকার। এবং আরো বেশি যেটা তোমার পুরোহিততন্ত্র বা অন্য জায়গায় শাস্ত্রে যেগুলো বলছে, যে দেবতাকে, যে দেবতার বা দেবীর পুজো,
তাকে আগে নিজের ভেতরে জাগিয়ে তুলতে হয়। তো একদম এবার তাকে ভেতর থেকে বার করে সেই পূজাকে মানে পূজার আসনে তাকে বসাতে হয়। একদম তারপরে আবার তো পূজা হয়ে গেলে ওই বিসর্জনের মানে ওই দর্পণ বিসর্জনের মন্ত্র যেটা আছে, সেই মন্ত্রে তো বলা হচ্ছে যে মা তুমি এবার আবার আমার হৃদয়ে ফিরে এসো, মানে যেখান থেকে তাকে বার করেছিলে আবার সেখানে তাকে ঢুকিয়ে নাও। মানে এই তো পুরো প্রসেসটা পুজোর। তো ভেতর থেকে তাকে বার করার আগে তাকে জাগাতে হবে, তো তারপরে তাকে বার করবে। তো এই প্রস্তুতিগুলো আছে তো। এবং এটা যে কি সুন্দর একটা অরা একেবারে। মানে আমরা তো রিলিজিয়ান মানে প্রাতিষ্ঠানিক ধর্ম ধরে 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 আমরা অধ্যাত্মে পৌঁছতে চিন্তা করি, তো এগুলো তো সবকটা স্টেপ। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা তো কোন ছোট ছোট জীব, শঙ্করাচার্য নিজে তো কি করতে করতেই পথ দেখিয়ে গেছে একেবারেই। মানে শুরু থেকে যারা যোগী হয়ে বসতে পারবেন না, শুরু থেকেই যারা বুদ্ধ হয়ে বসতে পারবেন না, নির্বাণ সম্ভব নয়, সিঁড়ি পেরিয়েই তাদের যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো কিন্তু সবকটা গাঁথা আছে, মানে সবকটা লিড করছে টুয়ার্ডস স্পিরিচুয়ালাইজেশন। একদম। কিন্তু আমরা কি করছি, আমরা ওটার মধ্যেই বদ্ধ হয়ে বসে আছি। ডান দিক না বাঁ দিক, কালো না সাদা, স্নান না অস্নান, এইসবের মধ্যে বদ্ধ হয়ে বসে আছি। এবং আরও একটা বিষয় সেটা হলো যে আমরা যে এইটা শুধুমাত্র স্পিরিচুয়ালিটির ক্ষেত্রেই আলোচনা করছি তা নয়, যেটা আমরা সবসময় বলি যে আমরা এই ঠাকুরের দেখানো পথ বা মায়ের দেখানো পথগুলো আমরা কিভাবে আমাদের কাজের জীবনে, আমাদের পেশাগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনেও অ্যাপ্লাই করব, সেটাও আমরা সবসময় এখান থেকেই টেনে নেবার চেষ্টা করি। নয়তো আমাদের কখনো দেখানো হয় না মহুয়া যে আমাদের স্কুলে ভর্তি করে দেওয়া হয়, কিন্তু আমাকে স্কুলের পড়া কোন সময় বসে কিভাবে করতে হয় সেটা শেখানো হয় না। এই সময় পড়তে বসতে হয়, কিন্তু তখন বাচ্চার মনটা তো বাবা মা বুঝতে পারছে না, কিন্তু তার মন তো তখন সারা মানে পুরো দেশ বিদেশ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। তো সেই মনটাকেও কী করে তুলে আনতে হয়। এবং এই সেম জিনিসটা সংসারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এই কারণে এই কথাটা বললাম যে আমাদের আজকাল একটা জিনিস খুব বলা হয়, আমি তো মাল্টিটাস্কার। যে যত মাল্টিটাস্কার সে তত বেশি দড়, মানে তার তত বেশি ক্যাপাসিটি, সে তত বেশি খুব একটা ব্যাপার তার মধ্যে। কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটিও কিন্তু এই ব্যাপারটাকে কোনোভাবে সাপোর্ট করে না। এবং আমি বলছি এতে যেটা হয়, কোনো কাজে কিন্তু সবসময় ভালোভাবে সম্পূর্ণতা পায় না। এই কারণে এটা বললাম যে আমাদের যেমন এই যে প্রত্যেকটা জায়গা থেকে মনটাকে গুছিয়ে নিয়ে এসে একটা জায়গায় মনটাকে স্থিত করতে হয়, ঠিক তেমনভাবেই নানান কাজ থেকে তুলে নিয়ে এসে যে একটা কাজ আগে এইটা করি, ফুল কনসেন্ট্রেট করে তারপরে আবার আরেকটা কাজের কথা ভাববো। এবং হতে পারে যে এই কাজটা আমার এত অবধি করলে আজকের জন্য এনাফ, তাহলে কালকে আবার আরেকটা ওই কাজটার বাকি পার্ট করব, তাহলে এখন আবার অন্য আর একটা কাজ শুরু করি। এই যে আমি বলছি আমাদের স্পিরিচুয়ালিটি যখন আমাদের পথ দেখায়, আমাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, সব ক্ষেত্রে পথ দেখায়। আমরা দেখতে পারলাম না সেটা আলাদা ব্যাপার। ওই যে তুমি আগে বললে যে আমরা আজকাল অনেক বেশি বুঝি বলে আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি, আমরা না বুঝে বেশিরভাগ সময় কথা বলি। তো এই বিষয়গুলো আমি এই জন্য বলছি সবসময় সবাইকে যে আসলে এইটা যে সবসময় শুধু স্পিরিচুয়ালিটির রাস্তা দেখায় তাই নয়, কোন কাজটা, কোন মুহূর্তটা স্পিরিচুয়ালিটি ছাড়া থাকি আমরা, তাই না বল? থাকা যায় না তো। আচ্ছা, মানে এটাকে আলাদা করা যায়? থাকা যাবে না। মানে যার এদিক আছে তার ওদিকও আছে। আমরা পেছন দিকটা দেখতে পাচ্ছি না, কিন্তু এমন কোনো জিনিস আছে যেটা শুধু সামনের দিক আছে তার পেছন দিক নেই। হ্যাঁ, তা তো হয় না। মানে দুটো দিক আছে, আমরা অ্যাট এ টাইম একটা দিক দেখতে পাই। কিন্তু যেটা আমরা বলি যে না আমি স্পিরিচুয়াল, আমার ওইটা ঠিক আমার আসে না, তার মানে আমার ওদিকটাও নেই। খুব সত্যি কথা, তাই না? একদম, যে ওইটা থাকলে ওইটা হবে না বা ওইটা থাকলে এটা হবে না, এরকম না। কিন্তু না, কারণ স্বামীজিরা ঠাকুরের আসার পরে বা ইনফ্যাক্ট আমি ঠাকুরের আসার পরের আগেও আমি গীতা ধরব, শ্রীকৃষ্ণ। কারণ ওই রকম জায়গায় দাঁড়িয়ে তিনি গীতা বলছেন, যে জায়গায় দাঁড়িয়ে তিনি গীতা বলছেন সেই জায়গাটা আরেকটু পরেই নরক হবে। একদম ওইখানে দাঁড়িয়ে তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, তিনি গীতা বলছেন, তিনি অর্জুনকে মোটিভেট করছেন যেভাবে, এবং অর্জুনকে শুধু মোটিভেট করতে গিয়ে শ্রীকৃষ্ণ ইজ নট আ মোটিভেশনাল স্পিকার, তা না। কিন্তু শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলছেন সেগুলো তো আবহমানের কথা, এবং যেভাবে অর্জুনকে তুলছেন তার মধ্যে দেখো জ্ঞান, ভক্তি, যোগ, মানে যত রকম পথ আছে সমস্ত পথ দেখাচ্ছেন, অর্জুনকে আত্মদর্শনের রাস্তা হ্যাঁ, পর্যন্ত মানে যত বলে রকম দিচ্ছেন। পথ একটা জীবনে দরকার কতগুলো পথ দেখাচ্ছেন। এবং অর্জুন অধিকারী বলেই অর্জুনকে এতগুলো কথা একদম, বলছেন। নিশ্চয়ই। কারণ অর্জুন ওই অবস্থাতে, যিনি বিষণ্ণ হয়ে হাতের গান্ডি ফেলে দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছেন, ওই অবস্থাতেও তো কৃষ্ণকে প্রশ্নগুলো করছেন। গীতার অর্জুনের প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলো তো উত্তর দিচ্ছেন এবারে কৃষ্ণ, তবে তো এতগুলো অধ্যায় হয়েছে। একদম। তো ওই অবস্থাতে কৃষ্ণ অর্জুনকে যে রাস্তা দেখাচ্ছেন, মানে তিনি যে শুধুমাত্র গান্ডীব ধরানোর জন্য অনেক আগেই হয়ে যেত শেষ, যে কৃষ্ণ যেভাবে বলছেন, বা কৃষ্ণের একটা ওয়েল পাওয়ার, অর্জুন আবার উঠে দাঁড়াবে। হ্যাঁ, এতটা মুখ্য যোগ অব্দি দরকার ছিল না। না, হ্যাঁ, মানে যদি ওই যুদ্ধটুকুতেই ওইটাতেই যদি অর্জুনকে তুলতে হতো, যে তার অনেক আগে পর্যন্ত কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন, বিশ্বরূপ দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমার সঙ্গে, আমি যেটা বলছি, হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি, তুমি দেখে নাও আমি কে, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু বিশ্বরূপ দর্শন এবং বিভূতি যোগ দশম একাদশে হয়ে গেছে, তারপরে আরো আটটা অধ্যায়ে গেছে, মোক্ষ যোগ অব্দি নিয়ে গেছেন অর্জুনকে। এই অব্দি দরকার ছিল না, শুধুমাত্র যদি কুরুক্ষেত্রের জন্য হতো। ঠিক। তো তার মানে তিনি ওইখানে দাঁড়িয়ে এতটা দেখাচ্ছেন, এবং মোক্ষ যোগ শেষ হওয়ার পরে অর্জুন কিন্তু সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন না, অর্জুন যুদ্ধ করলেন ওইখানে। মানে এত কিছু শোনার পর অর্জুন যুদ্ধ করলেন, যে ওই যে দৃষ্টিটা খুলে দিলেন। ওই যার এদিক আছে তার ওদিকও আছে, এবং যার কাছে আমাদের শেখানো হয় না, আমাদের যেটা আমি বারবার বলি, প্রাচীন ভারতবর্ষ আমাদের যে এই গুরুগৃহবাস, ব্রহ্মচর্য পালন, এই করে যারা ফিরছে তারা কিন্তু সবাই সন্ন্যাসী হয়ে যাচ্ছে না, তারা তো গৃহস্থ হচ্ছে, তারা তো গার্হস্থ্য জীবন যাপন করছে। কিন্তু তার আগের যে প্র্যাকটিসটা, এই যে একদম শৈশব কাঁচা অবস্থা থাকতে, এই যে ফুটপাতে থাকলে যে চারা গাছের বেড়াটা লাগে, এই যে বেড়াটা, এই যে প্র্যাকটিসটা তার আগে একদম কাঁচা মনগুলো, যেটা তুমি একটু আগে বললে ছোটদের তো বাবা মারা বোঝে না, একদম কাঁচা মনগুলোকে কিভাবে সেইখান থেকে, মানে আমি একটা হাতির মূর্তি গড়বো না একটা দেবতার মূর্তি গড়বো না কাদার তাল হিসেবে ফেলে রাখবো, সেটা তো ওই বয়স থেকে। একদম। তো এই যে 12 বছর 14 বছর এই যে গুরুগৃহবাস, সেইখান থেকে সে যা শিখে এলো, সেইখান থেকে যে বেসটা তৈরি হয়ে এলো, তো এইবার ওই বেসটার ওপরে তুমি যা চাপাও, একদম, মানে সে এবারে গার্হস্থ্য জীবন যাপন করবে। কারণ এরপরে লাস্টে কিন্তু বানপ্রস্থ দাঁড়িয়ে আছে, মানে একটা সময় ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সত্যি সেই জায়গাটা হওয়ার আগে, একটা সময় ছেড়ে দিয়ে বেরোনোর আগে, ওটা এমনি এমনি হয় না কিন্তু। তার মানে শুরু থেকে তার অ্যাটাচমেন্ট নেই, সেই শিক্ষাটা গ্রহণ করতে হয়েছে। নইলে ওই বয়সে গিয়ে এত কিছু মায়ার পরে, মানে তার নিজের স্ত্রী, সন্তানের সন্তান, এত কিছু মায়ার পরে ওই অ্যাটাচমেন্টটা, মানে ওই ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়াটা সম্ভব হয় না। আসলে ওইটা মানে ছোটবেলাতেও যে সবটা সম্পূর্ণ হয় শিক্ষা তা নয়, মানে ছোটবেলা থেকে শুরু করে পুরো জার্নিটা ধরে ওই ফিডিংটা করে যাওয়া উচিত আমাদের। ওইটাই যেটা আমরা সবসময় বলি, যে যারা দেশ চালায়, রাজনৈতিক ব্যক্তিত্বরা, এই রাজনীতি করতে গেলে কোনো শিক্ষা লাগে না, আর আমাদের দেশে এখনো পর্যন্ত সংসার করতে গেলে কোনো শিক্ষা লাগে না একেবারে। আর আমাদের একটা সবচেয়ে বড় ভুল জানো তো, আমরা না একটা মাস মুভমেন্ট করতে যাই, কিন্তু একটা মানে একটা বিরাট লেভেলের চেয়ে যে মাইক্রো লেভেল, ছোট, আমরা নিজেরা যদি নিজেদের বদলাই, এরকম করে প্রত্যেকটা মানুষ যদি নিজেদের বদলায়, আলটিমেটলি তো একটা মাস বদলাবেই হবে। একদম, মানে আমরা তো সবাই মিলে চৈতন্য নই না, তো ওই কিন্তু আমরা ভাবি সবাই তাই, যে আমরা বিষ্ণুর অবতার নেমেছি, আমরা একটা মাস মুভমেন্ট করে দেবো, আর কি না? সত্যি আমাদের ওখানে ধারণা আছে যে আমাদের ভেতরে, সবার ভেতরে একটা অবতারত্বের পার্ট আছে, পার্টিকেল আছে, গড পার্টিকেল নিয়ে ঘুরে বেড়াই। অনেক এরকম ভুলভাল বলে। আচ্ছা, তো আমি আবারও আসলে টেক্সটে ঢুকছি, এবং এরপরে আবারও ঠাকুর বলছেন যে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধটাকে কুমির বলছেন, কাম ক্রোধাদি কুমির আছে। তুমি শুধু ভাবো, মানে ওই দাঁত কুমিরের মুখটা ভাবো, কি অসাধারণ শব্দকল্প। তুমি এটা কি বলবে, আঁকছেন না? আমরা পড়েছি না যে অবন ঠাকুর ছবি লেখেন,
ঠাকুর কোন অংশে কম যেতেন? তাহলে ছবি বলতেন। ছবি বলতেন। কাম ক্রোধাদি কুমির আছে, কুমির বলতেই আমাদের কুমিরের ওই দাঁত ওই চোয়ালের ওই তারও মুখটা আগে মনে করে। নিঃশব্দ, তারও আগে নৈশব্দ, মানে কুমির কখন আসছে তুমি কিন্তু বুঝতে পারছো না। না। হাঙর আসে বোঝা যায়, সমস্ত জলচর আসে বোঝা যায়, কুমির আসে বোঝা যায় না। না না। এবং হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ সৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অনিত্য, দুদিনের জন্য। এটি বোধ আর ঈশ্বরের অনুরাগ, তার উপর টান, ভালোবাসা, তার উপর মানে ঈশ্বরের উপর ভালোবাসা, টান। গোপীদের কৃষ্ণের উপর যেমন টান ছিল। কামক্রোধাদি কুমির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কুমিরের যেটা তুমি পড়লে যে গায়ে হলুদ মেখে নামলে ধরে না, তুমি দেখো এই যে কুমির, তুমি কুমিরের 3 বার থামলে আর কোটান করে দেখালে কুমির। তো কুমির দেখো নিঃশব্দে আসে, একদম। কুমিরের আসার চলন বোঝা যায় না। তারপর তো দাঁত দিয়ে যখন ধরছে তখনও বোঝা যায় না, দাঁতটা বসানোর পরে তখন বোঝা যায়। এবং তারপরে কুমিরের মুখ থেকে আর ছাড়া পাওয়া যায় না। হাতি থেকে, মানে আমি মাঝে মাঝে ভিডিও দেখি কুমির, তো হাতি থেকে শুরু করে মানে যে কোনো বড় বড় জন্তু পর্যন্ত কুমিরের মুখ থেকে বাঁচতে পারে না। এবং জলের মধ্যে ঘাপটি মেরে থাকছে, আস্তে করে মুখটা হাত আধা বেরোয় চোয়ালের আগে, পুরোটাও দেখা যায় না একেবারে, পুরোটাই একেবারে নিমজ্জিত, লুকোনো থাকে, ডুবে থাকে জলের তলায়, ডুবে থাকে। তুলনা, একদম মানে তুলনা, উপমা তো রামকৃষ্ণ বলেই তো। আগে ছিল কালিদাস, ঠাকুর আসার পরে পরে ঠাকুরের মতো উপমা। কিন্তু কামক্রোধ এমনই একটা জিনিস যেটা দেখবে তুমি পড়েছিলে মায়ের কথায়, মা বোধহয় কাকে একজন বলছিলেন যে তোমরা কলকাতার ছেলে টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো, ভাবছো আমার ওতে টান নেই। মা বলছেন তুমি ভাবছো বোধহয় তোমার মনে কিছু পড়ছে না, কিন্তু ভেতরে ভেতরে সেটা পড়বে। এই কুমিরের কথা বলছেন ঠাকুর, যে কুমির একদম নিঃশব্দে এসে ধরে। তো আমরা অনেক ভাবছি যে না ঠিক আছে, আমাদের হয়তো এটা নেই, এটা হয়তো অ্যাট্রাকশন নেই, এই জিনিসটা হয়তো নেই, এরকম আমরা নিজেদের ভাবছি যে না আমরা না এটা কাটিয়ে উঠেছি। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেইটা মানে বোঝা যায় অনেক পরে যে না এটা আমাদের ভেতরে ছাপ ফেলে যাচ্ছে। বা এই আমরা যতই পেয়ে হই না কেন, মানে আমরা যতই শেয়ানা থাকি না কেন, সতর্ক থাকি না কেন, সেইটার মধ্যে দিনরাত্রি পড়ে থাকলে সেইটা গায়ে লাগবেই। ঠাকুরজি বলছেন কাজলের ঘরে থাকলে কালি লাগবে। এটা আরো বোঝা যায় কিসে? এই যে আমাদের যখন মনস্তাত্ত্বিকদের কাছে যাই, বিভিন্ন রকম স্বপ্ন, আমাদের বিভিন্ন রকম, ধরো যে আমরা তো এটা ভাবিনি, এই জিনিসটা তো ভেবে শুইনি, কারণ ভেবে শুতে হয় না। আমরা অনেকেই যা দেখি কিছু আমরা ভেবে শুই না, তো মনের মধ্যে এগুলো উঠে আসে আমাদের অবচেতন থেকে। তো এই অবচেতনগুলো তৈরি হয় কিসের থেকে? ঠিক এইগুলো যদি আমরা ভেতরে মানে নিজেদের ভেতরে খতাই, যে সবটাই যে অবচেতনগুলো তৈরি হয় আমাদের অনেক কিছু অবদমিত থেকে, যে যেটা হয়তো আমরা গলা টিপে মেরেছি সেই সময় আমরা ভেবেছি যে সেটা থেকে আমরা বেরিয়ে গেছি, কিন্তু ওই যে গলা টিপে মারাটা সেটা কিন্তু সবটা মরেনি, ওই সেই অসত্যের ভেকড়ির মতো ভেতরে গজিয়ে আছে। একদম। তো এইগুলো যে মূল শুদ্ধ ওখানে অ্যাসিড দিয়ে আমরা পুড়িয়ে দিতে পারিনি, কারণ বিবেক বৈরাগ্য দিয়ে সকলের তো বিবেক বৈরাগ্য ওইভাবে জাগছে না, বা জাগার আগে যতগুলোকে আমরা অবদমিত রেখে দিয়েছি ততগুলো আমাদের স্বপ্নে নর্মালি বলে ওই জিনিসগুলো বেরিয়ে আসে। কারণ আমরা ওইটা থেকে সরে গেলেও ওটা আমার হয়তো কোনো একটা জিনিস পছন্দ ছিল, তারপর আরো হয়তো 10 বছর কেটে গেছে, কিন্তু ঘুরে ঘুরে হয়তো ওইটার ব্যাপার চলে আসছে যে আমি কোনো একটা জায়গা দেখছি, কোনো একটা খাবার দেখছি, বা কোনো একটা চাকরি দেখছি, সেই সময় হয়তো এই ব্যাপারটা ছিল যে আরে বাবা এখনো দেখছি, মনে আছে। এবং আমাদের এটা হয়, দেখবো ও বাবা হঠাৎ করে ওর কথা মনে পড়ে গেল, তাহলে এটা কোথায় থাকছে, মনে পড়ছে কি করে? একেবারেই ভেতরে থেকে যাচ্ছে, ভেতরে থেকে যায়। কারণ মনটা যতক্ষণ আছে না ততক্ষণ আমরা বলতে পারি না যে আমাদের কিছু মনে নেই, কারণ মনটাই হচ্ছে এগুলোর বান্ডিল। আমরা একবার বলেছিলাম একটা এপিসোডে আমরা যে বান্ডিল অফ চিন্তাজ, এই মনটাই হচ্ছে সেই বান্ডিল অফ চিন্তাজ, তার মধ্যে কোনটা যে একেবারে নিচে আছে সেইটা মানে কে যে কখন মাথা তুলে দাঁড়িয়ে পড়ছে জানি না, সত্যি তাই। যে কারণে এইটা বোঝা খুব
ওই কুমির। ওই জন্যই স্ববশে, হ্যাঁ সত্যিই তাই, ওই জন্যই স্ববশে থাকাটা খুব দরকার এবং সারাক্ষণ নিজের মনের নিজের পাহারাদার হয়ে থাকাটা খুব দরকার। বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্য, কারণ ওটাকে এই জাগিয়ে বিবেক না রাখা- বৈরাগ্যটা না জাগলে আমরা তো জানি যে আমাদের নেই, তো তার মানে কি পাহারা দেব। কিন্তু শুধুমাত্র ঠাকুর বলছেন দেখো একসঙ্গে যে সংসার ঈশ্বরে অনুরাগ, সংসারে বিরাগ। হ্যাঁ, মানে শুধুমাত্র সংসারে বিরাগ নানা কারণে হতে পারে, দূর আমার বউ পছন্দ হয়নি, আমার বর পছন্দ হয়নি, সংসারে বিরাগ, যেটা রাকাল মহারাজ বলতেন মর্কট বৈরাগ্য, মানে আবার ফিরে আসবে রে, টাকা নিস না, ওর বউ মরে গেছে, এখন বৈরাগ্য হয়েছে। বুড়ি ছুঁয়ে থাকাটা আসলে দরকার। ওগুলো তো সাময়িক, আসবে যাবেই, এখন এটা ভালো লাগছে না, তখন ওটা ভালো হবে, মানে লাগছে না। বিবেক বৈরাগ্যটা ওইটা- জাগিয়ে রেখে দেওয়া। এবং ওই যে ঠাকুর বলছেন সদসৎ বিচার, বিচার, এই বিচারের নামে মানে বিবেক বৈরাগ্যটা থাকলেই যে আমরা কোথায় যাব জানি, আগে না ওই লক্ষ্যটা ক্লিয়ার করতে হবে। ঠিক, আমরা যে কোথা তুমি থেকে কোথায় এসেছি পৌঁছবে এবং তোমাকে জানতে হবে যে আমি ওই জায়গাটা যাব আর কিভাবে যাব। তাহলে আসলে আমরা এটাকে এভাবে দেখি না যে যত আসক্তি তত আসলে দুঃখ, শোক। আসক্তি বা পাবার ইচ্ছে, বাসনা, কামনা, যাই বলো না কেন, সবে কিন্তু দিনের শেষে দুঃখই নিয়ে আসে। সেটা তো বুঝেও বুঝি না, কারণ ঠাকুর দেখবে, ঠাকুর বলছেন যে উট কাঁটা ঘাস খায়, কাঁটা গাছ পছন্দ করে, তার মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোয়, তবু সেটাই খাবে, কারণ ওটাই তো আসক্তি, ওটাই তো টান, ওটাই তো মায়া। একদম, ওটাই সেটাও মায়া। ঠিক। হ্যাঁ, উট যদি বোঝে যেটা খেলে আমার কষ্ট হচ্ছে, তাহলে সে সেটা কেন খাবে? আসলে কি জানো, এটাই প্র্যাকটিস। যে যেমন ধরো যারা প্রথম দিকে গান শেখে, তাদের তো তারা জানে তোমার কথা যে আমি কোথায় পৌঁছবো আমাকে জানতে হবে, তারা জানে যে তাদের সুরে গানটা গাইতে হবে, তেমনভাবে তাদের রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। আমাদের ভয়েসের ক্ষেত্রেও যারা ভয়েসের কাজ করছে, তাদের নিয়মিতভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমি কিভাবে মডিউলেশন করব, আমি কিভাবে যা যা এগুলোর যে প্র্যাকটিস, ভয়েস ট্রেনিং, ভোকাল চর্চাটা কি করে করে যাব, এই প্র্যাকটিসটাই তো শানিত করে। তেমনভাবে মনটাকে আমরা যদি কনস্ট্যান্ট এরকম ঘষা মাজা করতে থাকি, সেটা কি ওই সৎ বিচার করতে থাকি, সেই প্র্যাকটিসটার মধ্যে, তার মানে দেখো যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা যদি শুরুতে শুধু গুরুগৃহে থাকাটাই থেকে এলাম, তারপর আবার জমিয়ে বসে ভোগবিলাসী মত্ত হলাম, সেটাও হবে না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটাকে আমাদের ভেতরে জাগিয়ে রাখাটার নামই ঠাকুর বলছেন তুমি বিবেক বৈরাগ্যটাকে জাগিয়ে রাখো, তো তোমাকে আর কোনো কিছু কাজ করতে পারবে না, এবং ওটাই তোমার বেড়ার কাজ করবে। আস্তে আস্তে ওই বেড়াটার প্রয়োজন হবে না। সে তো যখন মানে আমরা নিজেরা যখন মহিরুহ হয়ে গেছি, যখন গুড়ি হয়ে যাবে, তখন হাজার কিছু ধাক্কা দিলেও সেটা নিজেই বোঝা যায়। হ্যাঁ, কারণ নিজের জানো তো নিজে কোন অবস্থায় আছি সেটা সবচেয়ে ভালো নিজে বোঝা যায়। একদম একদম, কারণ নিজেকে ফাঁকি দেওয়া যায় না। এবং জানো, আমরা পালাতে চেষ্টা করি নিজের থেকে, হ্যাঁ, কিন্তু যদি জোর করে নিজেকে নিজের মুখোমুখি এনে বসাও যায়, বস, এবং তখন আসল এই পরীক্ষাগুলোও যেন মাঝে মধ্যে নিজে নেওয়া উচিত। যে দেখ তো মন, তোর এটাতে আকৃষ্ট হচ্ছিস কি হচ্ছিস না, কি ভাল লাগছে, যদি দেখা যায় ভালো, তার মানে গুরু এখনো সমস্যা আছে তোমার মনে। মানে এই যে ব্যাপারটা, নিজের সঙ্গে নিজের কনস্ট্যান্ট কথা বলে যাওয়া, এবং এটাতেই তো বোঝা যায়, মানে আমাদের যেমন একটা জিনিস ভালো করার প্রতি একটা হয় না যে আমি ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো, এটা ভালো, আরও ভালো করার। আমার মনে হয় আমাদের যে অবসেশনগুলোর কথা বলা হয়, এটা বোধহয় আমাদের সকলের মানে বেশি করে অবসেসিভ হওয়া উচিত এই বিষয়টায়, যে আমি না কন্টিনিউয়াস সদাসৎ বিচার করবো, আমি না কন্টিনিউয়াস নিজেকে আরও পলিশ করবো। এখানেও একটা জিনিস জানো, এই যে আমরা না, আর একটা জিনিস আমরা যেটা খুব ভুল করি, সেটা হচ্ছে বিচার করার নামে, মানে হয় আমরা ভেসে যাই, আর নইলে সারাক্ষণ বিচার করার নামে মনটাকে গলা টিপে মারি। না, সেইটা হতে গেলে বায়নাদার ছেলে যেরকম হয় না, যে ছেলেটাকে দিনরাত্রির মা চড় থাপ্পড় মারছে, সে কিন্তু বেঁকেই যায়, এবং সে মার সামনে হয়তো বায়না করছে না, তার মনের মধ্যে আকাঙ্ক্ষাগুলো থেকে যাচ্ছে। কিন্তু এটা যে সবসময় গলা টিপে মারার চেয়ে আলটিমেটলি যেটা মা বলছেন, ঠাকুর বলছেন, মনকে বন্ধু বানাতে হবে। এবার মনকে বন্ধু বানাতে, কারণ মন একদম লাস্টে আলটিমেটে গিয়ে মন গুরু হয়ে বসবে। হ্যাঁ, একদম। তো কাজী মনের জার্নিটা বিরাট। এবার মনকে ওই আমার গুরু হিসেবে মনকে তৈরি করার দায়িত্ব তো আমারই, মানে আমার গুরুটাকে আমি তৈরি করছি, আমি কিন্তু লাস্টে তার শিষ্য হয়ে বসবো।
তো তার আগে গুরুকে আমায় বানাতে হচ্ছে। এটা অনেকটা সেই দুর্গা প্রতিমা বানাচ্ছেন কোনো কুমোর, হ্যাঁ, মানে সেই মহাশক্তিকে বানাচ্ছেন কোনো কুমোর, ওখানেই প্রাণ প্রতিষ্ঠা হয়, ওখানেই আমরা অঞ্জলি দেবো, সেই কুমোরও গিয়ে কিন্তু ওখানেই অঞ্জলি দেবে। হ্যাঁ, অনেকটা ওই নির্মাণটার মতো আমরা ভাবি না যে আমরা আসলে আমাদের গুরুকে নির্মাণ করছি। হ্যাঁ, না এই এত ডিটেলে এত আলটিমেটলি জিনিসটা তো তাই। প্রত্যেকটা মানুষকে না শাওলি তত্ত্বটা বোঝানো উচিত, প্রত্যেকে, মানে আমরা জানি না যে মনকে আমরা এরকম ভাবে করব, মনকে আমরা ওই রকম ভাবে করব, মনকে নিয়ে কি করবো বুঝতে পারি না। দেখবে ছবি তোলার সময় বা ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় হাত দুটো কোথায় রাখবো যেরকম মানুষ বুঝতে পারে না, তেমনি মনটাকে নিয়ে কি করবো বুঝতে পারি না। মানে সবাই দেখবে পকেটও লাগিয়ে যেটা পড়ে আসবে, যার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে। কিন্তু তুমি একটা জিনিস দেখো যে আজকাল কিন্তু মন নিয়ে চর্চা খুব পরিমাণে হচ্ছে, খুব পরিমাণে, কিন্তু তত ছড়াচ্ছে, কনসেন্ট্রেটেড হচ্ছে না। আমরা যত চর্চা করছি তত ছড়াচ্ছি। এবং আসলে কি বলতো, ওই যে একমুখী হচ্ছে না তো, মানে আজকে এই একজন বলছে আর একটা কথা, সে আর একজন বলছে আর একটা কথা, আবার আর একজন এসে থার্ড ব্যক্তি এসে আর একটা কথা বলছে। এই যে অধিক সন্ন্যাসীতে কাজন নষ্ট। হ্যাঁ, এবং আমরা না কিছু দেখতে হয়, মানে একটা প্রত্যেকটা বাচ্চা মিন্স ছোট থেকে যারা বড় হচ্ছি, তো আমরা সবাই কিছু জিনিস না দেখাতে হয়, কিছু জিনিস প্র্যাকটিস করাতে হয়। কোনো জীবন দেখাও, জীবন সামনে না পাওয়া গেলে একটা ভাস্টনেস দেখাও কোনো না কোনোভাবে, মানে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি করতে পারি। সবাই যে রামকৃষ্ণ হয়ে উঠতে পারি না, সেটা তো প্রয়োজনও নেই, সেটা হওয়া সম্ভব নয়। সবাই যে রামকৃষ্ণদেবকে পাচ্ছি সামনে তাও না, কিন্তু মহুয়া বইগুলো তো রয়েছে। কিন্তু বই পড়ে তুমি কতটা বুঝবে, বই পড়ে একটা মানুষ কতটা নেবে? না, আমার এইখানেই কথা, জানেন তো, যে আমি এইখানেই বলতে যাচ্ছি যে যেটা মহুয়া একটু আগেই আজকে একটা সময় বলল যে আমরা অনেক বড় বড় আন্দোলনের কথা ভাবি, কিন্তু আমরা ছোট ছোট ক্ষেত্রে ভাবি না কিছু করার কথা। আমার এইটাই একটা আমাদের বাকি ফ্যামিলি মেম্বারদের কাছে বলার, এবং তারাও আরও অন্যান্য বন্ধুবান্ধবদের বলুন যারা এখন আমাদের স্পিরিচুয়াল পরিবারের মেম্বার হননি ফ্যামিলির, একটু এই ব্যাপারটা ছড়ান যে আমি আর মহুয়া যেটা বই হাতে নিয়ে সমানে বসে এখানে কথা বলি, আলোচনা করি, যে লাইন ধরে 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 আমরা আলোচনা করি, আমরা তো করছি, আপনাদের সঙ্গে তো আমরা শেয়ার করছি আমাদের মতো করে, কিন্তু আপনারাও নিজেরা ছোট ছোট করে সপ্তাহে একদিন করে বসুন আমাদের মতো, বসে না মানে বেশি জনের দরকার নেই যে 30-35 জন বসবো, দরকার নেই 2 জন 3 জন, যাতে প্রত্যেকের কথাটা শেয়ার করতে পারেন এবং আর একজন সেই কথাটা শুনতে পারেন। হতেই পারে একজন তিনি বললেন, সেটা সেই অ্যাঙ্গেল থেকে হয়তো আপনি ভাবেননি, যেটা আমাদের ক্ষেত্রেও হয় কনস্ট্যান্ট, আপনারা দেখছেন। এবার আমরা আর মহুয়ার একসাথে কাজ করতে করতে একই সঙ্গে আমরা মোটামুটি, মানে মহুয়া যতক্ষণ কাকিমার সঙ্গে থাকে বা আমি যতক্ষণ আমার বাড়িতে আমার মা বা বরের সঙ্গে থাকি, তার থেকে বোধহয় বেশি সময় আমরা দুজনে একসাথে থাকি, তো সেই কারণে আমরা অনেক বেশি টিউন এক সুরে কথা বলি। কিন্তু আপনারাও যারা নিজেরা একটু বন্ধু আছেন, তারা না একটু এই প্র্যাকটিসটা শুরু করুন তো, নিজেদের মতো করে নিজেদের মতো করে, এবং যে কোনো একটা পাতা খুলে নিয়ে বসে যান গল্প করতে, যে নিজেরা কে কী বুঝলেন একে অপরের সাথে শেয়ার করুন। আমার মনে হয় যে তাহলে না আমার মন ভালো নেই বলে কারোর কাছে যেতে হবে না। কথামৃত এবং শ্রী শ্রী মায়ের কথা আছে তো বলুন, ভরসা তো করতেই হবে। আর যে আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো দ্বিতীয় পন্থা নেই, ভালো থাকার এই একটাই উপায়। এবং আস্তে আস্তে দিন দিন এত হাতছানি বাড়ছে, এত মেটেরিয়ালিস্টিক জীবনের এত করা সর্বগ্রাসী একটা ছেয়ে থাকা একটা অস্তিত্ব বাড়ছে। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকে কেউ না কিছু বিক্রি করছি, কিছু না কিছু। এই জায়গাটা থেকে মনটাকে সরিয়ে রাখার জন্য ভীষণ সিলেক্টিভ হন, যে আমি কোনটুকু শুনবো না, সেই ব্যাপারটাও ভাবুন। কোন ব্যাপারটা ভাববো, কোন বিষয়টা নিয়ে ভাববো না, একটু নিজেদের মতো করে না নিজের মনটাকে নিয়ে একটু নাড়াচাড়া করুন, একটু দেখভাল করুন। আর এই দেখভাল করার গাইড হিসেবে একমাত্র শ্রী মায়ের কথামৃত রাখুন। আমার মনে হয় এরা অন্যান্য সব বিষয়ের কথাও বলে গেছেন,
মানে এমন নয় যে আপনি যদি অন্য কোনো পন্থার কাছে দীক্ষিত হয়ে থাকেন, মন্ত্র থাকে আপনার, অসুবিধা নেই, কিন্তু তাতে কিন্তু মা বা ঠাকুরের কথা পড়তে বা বুঝতে বা এটা নিয়ে আলোচনা করতে কোথাও কোনো সমস্যা নেই, কারণ সবই তো মিলেমিশে একই হচ্ছে জায়গায়, সেই মহাশক্তির কথাই বলছেন। আজকে আমরা এখানেই শেষ করব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু লাস্টে দুটো কথা বলে। অবভিয়াসলি আমার আর মহুয়ার কথা দিয়ে এই এপিসোড শেষ হতে পারে না। একেবারে যেটা ঠাকুর বলছেন, ঠাকুর এই পরিচ্ছেদটার একদম শেষে বলছেন, ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে একটি গান গাইতে গাইতে কেশবচন্দ্র এবং অন্যান্য ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও, ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। ঠাকুর বলে যাচ্ছেন এত বড় একটা শিলমোহর দেওয়া কথা, যে ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। তার জন্য বাকিগুলো আচার বিচার আরও অন্যান্য পন্থা সমস্ত পরে আসছে, আগে ওই আবারও মনটাকে জাগিয়ে তুলতে হবে, মনটাকেই রাখতে হবে সদা জাগ্রত করে, আর তার মধ্যে ব্যাকুলতা রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব সামনের সপ্তাহে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।